অয়নকেও উকিলের কাছে না গিয়ে সোজা বাসায় চলে আসতে বলে। আব্রাহাম রুমে চলে যায়। গিয়ে দেখে আইরাত বসে বসে ফোনে গেমস খেলছে। আইরাত দরজার দিকে তাকায়। আইরাত, এসেছেন আপনি? আব্রাহাম আইরাতকে দেখেই হেসে দেয়। আব্রাহাম, কি করেছো তুমি এগুলো? আইরাত, কই, আমি আবার কি করলাম? আব্রাহাম, সাধু, লয়ারের নাম্বার পেয়েছো কোথায় তুমি? আইরাত, পেয়েছি এক জায়গায়, খুঁজে খুঁজে বের করেছি। আব্রাহাম, কেন? আইরাত, আজব তো, ওই শালা কেন মামলা করবে? আব্রাহাম, আরে আইরাত, না না, আমি ওই খা। আব্রাহাম ছুটে গিয়ে আইরাতের মুখটা চেপে ধরে। আব্রাহাম, হায়রে আল্লাহ, কই যাই আমি? মুখে স্কচটেপ লাগিয়ে রাখা উচিত তোমার। তোমার মুখ বড় সাংঘাতিক জিনিস, যে কোন জায়গায় যে কোন সময় খুলে যায়। আইরাত, হ্যাঁ তো খুলবে না? আমি তো পারলে ওই উকিলের মাথা। আব্রাহাম, এই চুপ চুপ চুপ, হুসশস। আইরাত, আমার কি মনে হয় জানেন? আব্রাহাম, কি? আইরাত, ওই উকিল ব্যাডার বউ না ওকে ভালোই বাসতো না। একদমই না, তাই হয়তো ওর বউ ওকে রেখে চলে গিয়েছে, তাই সে এমন হয়ে গেছে। আব্রাহাম, হুমম হতেও পারে। আইরাত, আরে মনে হয় বুড়া রে, বুড়ি চুমা টুমা কিছুই দিত না, পুরাই পানসে। আব্রাহাম, আরে আমার বাপ, একটু অফ যাও না। আইরাত, আচ্ছা গেলাম। আব্রাহাম আইরাতের কপালে চুমু খেয়ে দেয়। হাতের ঘড়িটা খুলে একটা টাওয়াল নিয়ে ফ্রেশ হতে চলে যায়। ইলা, অবনী, 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 হ্যাঁ দাদি। ইলা, কি গো, শুনলাম তুমি নাকি চলে যাচ্ছ? অবনী, আব, হ্যাঁ দাদি। ভাবছি বেশ দিন তো হলো এখানেই আছি, এখন না হয় এখান থেকে চলে যাই, আবার একদিন আসবো। ইলা, আরে মাত্র 2-3 দিনই তো হয়েছে, বাসায় গিয়েই আর কি করবে? এছাড়াও তোমার আম্মুর সাথে তো আমার কথা হয়েছে, তাই থেকে যাও, কাউকেই যেতে দিব না। তোমাদের সবাইকে একসাথে পেয়ে বাড়িটা তাও পূর্ণ মনে হয়, ফাঁকা ফাঁকা আর লাগে না। অবনী বিনিময়ে মুচকি হাসে শুধু। ইলা, আচ্ছা শুনো, আমার একটা কাজ করে দিবে? অবনী, হ্যাঁ হ্যাঁ অবশ্যই দাদি, বলুন না। ইলা, এই আচারগুলো ছাদে রোদে দিয়ে আসবে একটু। অবনী, হ্যাঁ দিন। অবনী ইলার হাত থেকে আচারের বয়াম নিয়ে চলে যায় ছাদে। ছাদে গিয়ে আচারগুলো শুকোতে দেয়। তখনই কৌশল ছাদে আসে দুহাত নাড়াতে নাড়াতে। এসেই দেখে অবনী নিচে হাঁটু গেড়ে বসে আচার শুকোচ্ছে। তাকে দেখেই নিজেকে সামলে ঠিকঠাক করে নেয়। গলা কিছুটা খাকারি দিয়ে ওঠে। শব্দ পেয়ে অবনী একবার পেছনে ঘুরে তাকায়। কৌশলকে দেখলে সে নিজেও একটু ঠিক করে বসে। কৌশল, কি করছো? অবনী, আচার শুকাচ্ছি। কৌশল, তা তুমি কেন? বাড়িতে কি স্টাফদের অভাব পড়েছে নাকি? অবনী, তা না, দাদি নিয়ে আসতে বলল তাই নিয়ে এসেছি। কৌশল, ওহাহ, আমি তো তোমাকেই খুঁজছিলাম। অবনী, কেন? কৌশল, শুনলাম তুমি নাকি চলে যাচ্ছ। অবনী, যেতে চাইছিলাম। কৌশল, এখন? অবনী, চাইছি না। কৌশল, যাক বাবা, বাঁচলাম। ফিসফিসিয়ে। অবনী, কিছু বলবেন? কৌশল, আসলে হ্যাঁ। অবনী, তো বলুন। কৌশল, রাতে, রাতে বলবো। অবনী কিছু একটা ভেবে বলে। অবনী, হুমম। কৌশল নিচে চলে যায় দ্রুত পায়ে। তবে নিচে যেতেই আব্রাহামের সামনে পড়ে। আব্রাহাম কপাল কুঁচকে একবার ছাদের ওপরের দিকে তাকায় তো আরেকবার কৌশলের দিকে। আব্রাহাম, কি হয়েছে রে? এভাবে ছুটে আসছিস কেন? কৌশলের কিছু বলার আগেই হাতে কিছু ঝুড়ি নিয়ে অবনী ছাদের ওপর থেকে নেমে আসে। আব্রাহামের বুঝতে আর বাকি রইল না। অবনীর চলে যাওয়ার দিকে কৌশল তাকিয়ে থাকে। আব্রাহাম মুচকি হেসে হুট করেই কৌশলের কাঁধে নিজের হাত রাখে। আব্রাহাম, শোন, বলে দে ওকে। কৌশল, হুমম। ওদিকে অয়ন দিয়ার পিছন পিছন ঘুরছে শুধু। দিয়া যেদিকে যাচ্ছে অয়নও তার সাথে সাথে কিছুটা দূরত্ব বজায় রেখেই তার পিছে পিছেই যাচ্ছে। দিয়ার সাথে তার মাঝে মধ্যে চোখাচোখি হয়ে গেলে সে এমন একটা ভাব ধরে যেন সে কিছুই বুঝে না। অবশেষে আর না পেরে অয়ন বলেই দেয়। অয়ন, দিয়া, দিয়া, বলুন। অয়ন, আই ওয়ান্ট টু সে সামথিং টু ইউ।
দিয়ার হাতে কিছু জিনিসপত্র ছিল, সে তা নিচে রেখে দিয়ে অয়নের দিকে দুহাত ভাঁজ করে তাকায়। দিয়া: জি বলুন। অয়ন: দেখো, আসলে আমি কিভাবে কি বলবো বা কোথা থেকে কি শুরু করব তা জানি না। সত্যিই জানি না। তবে কথাটা আমার বলতেই হবে। আসলে আমি অয়নের পুরো কথা শেষ হতে না হতেই তার ফোন বেজে ওঠে। ফোনে নাম্বার দেখে অয়নের মাঝে একটু ভিন্নতা লক্ষ্য করা যায়। তা আবার দিয়া খেয়াল করে, কিছুটা উকি দিয়ে অয়নের ফোনের দিকে তাকায়। অয়ন দিয়াকে বলে ফোন রিসিভ করে সেখান থেকে এসে পড়ে। দিয়াও ঘুরে এসে পড়ে সেখান থেকে। তবে অয়নের যাওয়ার দিকে পেছনে ঘুরে একবার তাকিয়ে দেখে অয়ন হেসে হেসে কথা বলছে। যাই হোক, দিয়া এসে পড়ে। বেলা গড়িয়ে রাত হয়। হলরুমের দরজাতে দাঁড়িয়ে ছিল রাশেদ। আইরাত সিঁড়ি বেয়ে নিচে নেমে দেখে তাকে। আইরাতের হাতে একটা গোলাপ ফুল। সে তা নিয়েই রাশেদের দিকে যায়। আইরাত: রাশেদ ভাইয়া। রাশেদ: জি ম্যাম। আইরাত: শোনেন, একটা কাজ আছে। রাশেদ: জি ম্যাম, কি কাজ বলুন। আইরাত: কাজটা যদিও আপনার নিজের জন্যই। রাশেদ: কি? আইরাত: এটা। আইরাত গোলাপ ফুলটা রাশেদের দিকে এগিয়ে দেয়। আর রাশেদ কিছুই না বুঝে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। আইরাত: আরে নিন নিন। রাশেদ: কিন্তু এটা কেন? আইরাত: কেন মানে কি, আবার রোদেলাকে দিবেন? রাশেদ: রোদেলা? আইরাত: না তো আর কাকে দিবেন, পাশের বাড়ির ছকিনাকে নাকি? রাশেদ হেসে দেয়। আইরাত: আরে জানি জানি, সবই জানি। শুনুন, যত দেরি করবেন তত আপনারই ক্ষতি। তাই জলদি জলদি সব বলে দিন। রাশেদ: বলবো। আইরাত: আরে আবার জিগায়? অবশ্যই। আইরাতের কথা মতো রাশেদ হাতে একটা লাল টকটকে বড় গোলাপ নিয়ে চলে যায়। খেয়াল করে দেখে সবাই এখানেই, অর্থাৎ দিয়া, অবনী সবাই এখানেই, শুধু রোদেলা নেই। তার মানে রোদেলা রুমে। এই তো সুযোগ। রাশেদ চট জলদি সিঁড়ি বেয়ে ওপরের রুমে চলে যায়। গিয়ে দেখে রোদেলা নেই। তাহলে গেল কোথায়? রুমের ভেতরে আসতেই ওয়াশরুম থেকে শাওয়ারের শব্দ শুনতে পায় রাশেদ। এই সুযোগে রাশেদ গোলাপের সাথে একটা ছোট চিরকুট বিছানার এপর রেখে দিয়ে যায়। আর অন্যদিকে কৌশলকে ঝাপটে ধরেছে আব্রাহাম। কৌশল: ভাই শোন না। আব্রাহাম: কি হয়েছে? চিল্লিয়ে। কৌশল: রাগিস কেন? আব্রাহাম ছাদে রেলিং এর ওপর বসেছিল। কৌশলের কথা শুনে সে যেন জ্বলে যায়। এক লাফে রেলিং এর ওপর থেকে নেমে পড়ে। আব্রাহাম: না, রাখবো না। শালার বেটা, তুই ভালোবেসেছিস তাহলে আবার বলতে ভয় পাস কেন? কৌশল: মানে যদি অবনী মানা করে দেয় আর কি, তখন কি হবে আমার? আব্রাহাম: কেন, তখন তোকে কাজের মেয়ে জরিনার সাথে বিয়ে দিয়ে দিব। কৌশল: এইভাবে বলিস না ভাই। আব্রাহাম: হ্যাঁ, তাই এখন ভালোই ভালোই বলে দে। কৌশল এক দীর্ঘ নিঃশ্বাস নেয়। আর এদিকে আব্রাহাম বাকি সবাইকে ইশারা করে দ্রুত ছাদে আসতে বলে। সবাই এসে পড়ে। পুরো ছাদ ফাঁকা, কেউ নেই। তবে ছাদের ঠিক মাঝখানে ছোট ছোট মোমবাতি দিয়ে লাভ স্যাপ করা। আকাশটা স্নিগ্ধ, হাজারো তারা তাতে মিটমিট করছে। আশেপাশে সুমিষ্টি গন্ধ। পরিবেশটা সুন্দর। আর সবাই জানে যে কৌশল অবনীকে পছন্দ করে। ছাদের পাশে সবাই গিয়ে দাঁড়িয়ে আছে। দিয়া, অয়ন, রাশেদ, রোদেলা। তবে রোদেলা যেন রাশেদের সাথে নিজের চোখ মিলাচ্ছে না। আর আব্রাহাম রেলিং এর ওপর দুপা ঝুলিয়ে বসে আছে। সামনে তার আইরাত। আইরাতকে জড়িয়ে ধরেই বসে আছে। কৌশল এখনো বেশ নার্ভাস। কিন্তু পাশ থেকে সবাই তাকে উৎসাহ দিচ্ছে। সিঁড়িতে কারো পায়ের শব্দ পেয়ে কৌশল রেডি হয়ে দাঁড়ায়। কৌশল: আল্লাহ প্লিজ, এবারের মতো বাঁচিয়ে নিও প্লিজ প্লিজ। অবনী ভেতরে আসে, এসেই দেখে কৌশল দাঁড়িয়ে আছে। সে এগিয়ে যায়। কৌশল: অবনী। অবনী। আব্রাহাম জিজু যে বলল সবাই নাকি ছাদে আড্ডা দিচ্ছে। তো কোথায় সবাই? কৌশল: আছে। অবনী: কই? কৌশল: অবনী, আসলে আমিই ডেকেছি। অবনী আরো একটু এগিয়ে এসে কৌশলের সামনে দাঁড়ায়। অবনী: জি বলুন। কৌশল: আসলে কি বলছিলাম যে। অবনী: কি? কৌশল: আব আব আসলে মানে। অবনী: আরে কি? কৌশল: আব, ডানে গরু বামে খাসি, মুই তুমারে ভালাবাসি। কৌশলের এই কথা বলার সাথে সাথেই সোজা ঠাস করে সবার মাথায় হাত।
আব্রাহাম, মন চাইতাছে এইডারে ধইরা উষ্ঠা দেই একটা। আইরাত, আরে জামাইজান কুলকুল। ওদিকে অবনী মুখ ভেটকিয়ে দেয়। অবনী, কি? কৌশল? আমি তোমারে অনেক ভালা পাই অবনী। অবনী, আরে ধুর। এই বলেই অবনী ঘুরে চলে আসতে নিবে, কিন্তু এবার কৌশল অবনীর হাত ধরে আটকিয়ে দেয়। সে পেছনে ঘুরে তাকায়, দেখে কৌশল এক হাঁটু গেড়ে নিচে বসে আছে। মাথাটা তার ঝুঁকানো। আস্তে করে মাথাটা উপরে তুলে তাকায়। আর অবনীরও এবার টনক নড়ে। কৌশল, এতক্ষণ ফাইজলামি করেছি আমি, কিন্তু এবার অনেক বেশি সিরিয়াস। অবনী, আমি তোমায় ভালোবাসি, অনেক ভালোবাসি। বিশ্বাস করো, কথাটা কতদিন কতভাবে যে তোমায় জানাতে চেয়েছি, কিন্তু পারিনি আমি। সত্যি পারিনি। ভয় কাজ করতো যদি তুমি আমায় না বলে দাও, এই ভয়। আমি জানি না তোমায় উত্তর কি হবে, হ্যাঁ নাকি না। তবে আমি তোমায় জোর করব না অবনী, কেননা ভালোবাসাটা মন থেকে আসে। সেটা তোমার ইচ্ছে, তোমার ডিসিশন। তবে হ্যাঁ, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি অবনী। আই লাভ ইউ। তুমি হবে কি আমার? অবনী তাজ্জব হয়ে তাকিয়েছিল। সে ভাবেইনি যে কৌশল তাকে এমন কিছু একটা এই মুহূর্তে বলবে। সে বেশ অবাক। কৌশলের জন্য সফট কর্নার তো অবনীর মনেও আগে থেকেই ছিল, কিন্তু তা প্রকাশ করে দিলে না জানি পরবর্তীতে কি না কি হয়, এই ভয়ে সে নিজেও বলেনি। তবে আজ সব ভয় ভেঙে কৌশল নিজেই আগে বলে দিল। অবনী এখন আর কি করে নিজের মনের ভাব দমিয়ে রাখবে, তাই অবনীও হ্যাঁ বলে দেয়। অবনীর হ্যাঁ বলার সাথে সাথেই ছাদের এক পাশ থেকে সবাই জোর একটা চিল্লানি দিয়ে এগিয়ে আসে। আর এদের দেখে অবনী একটু চমকে যায়। সবাই যে এখানেই ছিল, তবে এক কিনারে তা অবনী খেয়ালই করেনি। আর ছাদের ওপর জ্যোৎস্নার আলো পড়েছে। আলো আধারির সংমিশ্রণ, তাই তেমনটা চোখে বাঁধার মতো না। সবাইকে এভাবে দেখে অবনী কিছুটা লাজে লালি হয়ে গেল। সবাই কংগ্রেচুলেশন বলে তাদের। আর আইরাত গিয়ে অবনীকে আরো কাঁচা শরম দিতে লাগলো। আব্রাহাম গিয়ে কৌশলের মাথায় এক গাঁটটা মেরে কাঁধে হাত রাখে। আব্রাহাম, তোকে আগেই বলেছিলাম যে বলে দে বলে দে। দেখলি তো, রাজি হয়েই গেল। কৌশলও ভাবেনি যে অবনীকে বলতেই সে রাজি হবে। খুশির বাঁধ নেই। সবাই মজা মাস্তি করে সেখান থেকে এসে পড়তে ধরে। সর্বশেষে রাশেদ রোদেলা ছাদ থেকে নেমে যেতে ধরলে রোদেলা হুট করেই রাশেদের সামনে এসে দাঁড়ায়। রাশেদ রোদেলার দিকে তাকায়। রোদেলা কিছুই না বলে রাশেদের হাতে শুধু আগের ন্যায় একটা ছোট চিরকুট ধরিয়ে দিয়ে চলে যায়। রাশেদ আর দেরি না করে তৎক্ষণাৎ চিরকুটের ভাঁজটা খোলে। দেখে তারই দেওয়া চিঠি। ওপর পাশে ঘুরিয়ে দেখে রোদেলা তার প্রত্যুত্তর দিয়েছে। গোলাপ দিলেন তা বুঝলাম, সাথে ভালোবাসি বললেন তাও বুঝলাম, তবে আমি তার বিনিময়ে কি দিব তাই ভাবছি। কি দিব বলুন তো? গোলাপের বিপরীতে কি দিব, গোলাপ নাকি কাটা? কাটাটা দিলাম না, কারণ ভালো তো বেসেছি আমিও, তাই আপনাকে কাটা দিলে বিধবে আমার নিজেরও। না ফুল নাই বা কাটা, বিনিময়ে শুধু ছোট্ট একটা হ্যাঁ দিলাম। রাশেদের যা বুঝার তা বুঝে গেল। সে সামনে তাকায়। রোদেলা তখনও দাঁড়িয়েই ছিল, কিন্তু তারপর চলে যায়। রাশেদ তো খুশিতে গদগদ হয়ে গেল। দিয়া আর আইরাত রান্নাঘরে চা বানাচ্ছিল। চা বানানো শেষ হলে দিয়া সবাইকে এক এক করে দেয়। দেখে অয়ন সবার থেকে কিছুটা দূরে সরে ফোনে আলাপ করছে। দিয়া ট্রে থেকে একটা চায়ের কাপ নিয়ে অয়নের দিকে এগিয়ে যায় তাকে চা দিবে বলে। তার কাছে যেতেই বুঝে অয়ন তো বেশ গভীর আলাপে ডুবে আছে। তবুও দিয়া ইশারাতে অয়নকে চা সাধে। অয়ন চাটা কোন রকমে দিয়ার হাত থেকে নিয়ে নেয়, আর কিছুই বলে না। দিয়াও সেখান থেকে এসে পড়তে নেয়, কিন্তু তখনই তার কানে আসে ওপর পাশ থেকে কেমন এক হালকা মেয়েলি কণ্ঠ। বুঝলো অয়ন কোন এক মেয়ের সাথে কথা বলছে। দিয়া মুখটা একদম বিষ বানিয়ে দিয়ে সেখান থেকে এসে পড়ে। দিয়া হাহ গপ্পের যেন আর শেষ নেই। যা ইচ্ছে করুক, যার সাথে ইচ্ছে গল্প করুক, আমার কি। হাহ ঢং। এই বলেই দিয়া এসে পড়ে। সেই দিনটা এভাবেই যায়। আইরাত তার কোলে টাফি এবং সফটিকে নিয়ে বসে আছে। তারা হয়তো ঘুমিয়ে পড়েছে, তাও তাদের নরম গায়ের ওপর হাতিয়ে দিচ্ছে। মাঝে মাঝে আব্রাহামের দিকে তাকাচ্ছে। দেখে সে বেশ ব্যস্ত। হাতে অনেকগুলো ফাইল। সব এক এক করে দেখছে। আইরাত, আব্রাহাম, আব্রাহাম,
বেবি গার্ল আমি একটু ব্যস্ত গো। আইরাত। হুমম। আব্রাহাম। কিছু বলবে? আইরাত। না। আব্রাহাম। রাগ করে না জান আমার। একটু কাজ আছে। আইরাত। ফাইলগুলো কি অনেক দরকারি? আব্রাহাম। তেমন আহামরি দরকারি না, তবে হ্যাঁ দরকারি। আইরাত। আমি কি চেক করে দিব কিছু? আব্রাহাম। না গো মহারানী আমার। আপনি গিয়ে বরং পড়তে বসুন। আগামীকাল ভার্সিটি দিয়ে আসবো আপনাকে আমি। পড়তে বসো এবার আইরাত। আইরাত। ওই আবার শুরু হইছে মাস্টারগিরি। আব্রাহাম। পড়তে বস যান। আইরাত। আরে ধুরু, কাল ভার্সিটি নেই আমার। আব্রাহাম এবার একটু গম্ভীর মুডে আইরাতের দিকে ফিরে তাকায়। আব্রাহাম। সত্যি তো? আইরাত। না বিশ্বাস হলে আপনি দিয়া আর অবনীকে গিয়ে জিজ্ঞেস করে দেখতে পারেন। আব্রাহাম। থাক লাগবে না। তবুও পড়তে বস। আগের পড়াগুলো পড়ো যাও। আইরাত। না আমি পড়ব না। আব্রাহাম। কি বললা? আইরাত। আমার পড়তে ভালা লাগে না। আপনি এদিকে আসুন। আব্রাহাম। জানার একটু সময় দাও প্লিজ, ফাইলগুলো দেখেই আসছি। আইরাত। আচ্ছা। আইরাত। এহহ কি আমার ফাইল দাঁড়ে? হায়রে গুরুত্বপূর্ণ আমার থেকেও বেশি, তাই না? খুব তো ফাইল দেখেন। আচ্ছা আমিও দেখে নিব। কাল সকালে কি করি দেখবেন। ওয়েট। 12টা বাজাবো আমি আপনার। মনে মনে। এই বলেই আইরাত চিতপটাং হয়ে ঘুমিয়ে পড়ে। ডার্ক ব্ল্যাক কালারের কোটটা নিজের ওপর জোড়াচ্ছে আর পেছনে ঘুরে ঘুরে একবার করে আইরাতকে দেখছে আব্রাহাম। সাদা চাদর টেনে আইরাত ঘুমাচ্ছে পরম শান্তিতে। আর আব্রাহামের অফিসে জরুরি মিটিং আছে, তাই তাকে তাড়াতাড়ি উঠতে হয়েছে। রেডি হয়ে আইরাতের কপালে একটা চুমু খেয়ে দ্রুত রুম থেকে বের হয়ে যায়। আব্রাহামের রুম থেকে বের হতেই আইরাত প্রথমে এক চোখ খুলে তারপর আরেক চোখ খুলে। মুখে ঝুলছে শয়তানি হাসি। ঠাস করে উঠে বসে পড়ে। আড়মোড়া ভাঙছে। কিছুক্ষণ পর নিচে আব্রাহামের গাড়ি চলে যাওয়ার আওয়াজ পেয়ে আইরাত করিডোরে গিয়ে নিচে তাকায়। চলে গিয়েছে আব্রাহাম। আইরাত। হিহি একটা বার অফিসে যাও না চান্দু, তারপরই বুঝবে মজা। এই বলেই আইরাত ফ্রেশ হতে চলে যায়। ওদিকে আব্রাহাম গাড়ি চালাচ্ছে আর কানে ব্লুটুথ লাগানো। তখনই অয়নের ফোন। অয়ন। তুই কোথায় ভাই? আব্রাহাম। মন মাই ওয়ে। অয়ন। জলদি অফিসে আয়। আব্রাহাম। কেন? কিছু কি হয়েছে নাকি? অয়ন। আশফাক আহমেদ তোর সাথে আবার নিজের পার্টনারশিপ শুরু করতে চায়। আব্রাহাম। কিন্তু একটা সময় সে নিজেই সবকিছু শেষ করে আরেক কোম্পানিতে জয়েন করেছিল, প্লাস আমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছিল। অয়ন। আমি ওকে অনেক বুঝিয়েছি। এও বলেছি যে তুই জীবনেও আর ওর সাথে কাজ করতে রাজি হবি না। কিন্তু সে আমার কোন কথাই শুনতে রাজি নয়। বলেছে তোর সাথে কথা বলে তারপরই সবকিছু মিটমাট করবে। আব্রাহাম। আজ আমার সময় নেই। ওকে বল আমি এখন পারবো না। আমার কাছে ওকে দেওয়ার মতো এত আজাইরা সময় নেই। অয়ন। আচ্ছা আমি দেখছি। আব্রাহাম ফোন কেটে দেয়। তার বেশ সময় পর অফিসে এসে পড়ে। গার্ডরা অফিসের দরজা খুলে দিলে আব্রাহাম ভেতরে চলে যায়। সবাই মর্নিং উইশ করছে, আব্রাহামও যেতে যেতে তাদের সবার উত্তর দিচ্ছে। নিজের কেবিনে গিয়ে রাশেদকে ডাকে। আব্রাহাম। সবকিছু রেডি আছে তো? রাশেদ। একদম স্যার। কনফারেন্স রুমে সবাই আপনার জন্য ওয়েট করছে। আব্রাহাম। ওকে আমি আসছি। রাশেদ চলে যায়। তার কয়েক মিনিট পর আব্রাহাম কনফারেন্স রুমে চলে যায়। সেখানে অয়ন, কৌশল সবাই আছে। তাকে দেখেই সবাই দাঁড়িয়ে পড়ে। আব্রাহাম তাদের বসে যেতে বলে মনিটর সেট করে নেওয়া হয়। প্রেজেন্টেশন করবে আব্রাহাম। ইলা, অনামিকা, দিয়া, অবনী, রোদেলা সবাই হলরুমেই বসেছিল। কাজ করছে আর আড্ডা দিচ্ছে। ইলা। কিরে সবাই এখানে আছি কিন্তু আইরো কোথায়? এই কথা বলার সাথে সাথেই ওপরে আইরাতের রুম থেকে বেশ জোরে গানের শব্দ আসে। তাও আবার খাসা একখান গান। গান বাজছে। চাঁদেও চিনে না, সূর্যেও চিনে না। টিং। চাঁদের বাত্তির কসম দিয়া ভালোবাসিলি, সূর্যের আলোয় ঝলমলাইয়া আমায় পোড়াইলি। এখন তো চাঁদেও চিনে না, আমারে সূর্যেও চিনে না। চিনব কেমনে, যে চিনাইব সেও তো চিনে না। এমন গানের জোর আওয়াজে সবাই অবাক হয়ে ওপরের দিকে তাকায়।
আগা মাথা কিছুই না বুঝে একে অপরের দিকে তাকাতাকি করতে লাগে। দিয়া, এই সাত সকাল বেলায় আবার কেমন তামাশা রে ভাই? অনামিকা, এটা নিশ্চয়ই আইরাতের কাজ। এভাবে কেউ এই সকাল বেলা গান বাজায়? অবনী, আবার কোন ভূতে ধরল কে জানে। তখনই আইরাত রুম থেকে বের হয়ে আসে কোমরে নিজের দুহাত রেখে। চোখে একদম কালা চশমা আর মুখে একখান ভেটকি। আবার গান শুরু। আর আইরাত উড়াধুরা যা খুশি নাচ দিচ্ছে। আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। এসেই দিয়াকে বসা থেকে হাত ধরে দাঁড় করিয়ে দেয়। তারপর তাকে নিয়ে নাচতে শুরু করে। দিয়া তো শুধু ঘুরছে। একটা সময় দিয়ার হাত আইরাত ছেড়ে দেয়। এতে দিয়া গিয়ে ধীরিম করে সোফার ওপরে পড়ে। তারপর ইলার কাছে গিয়ে তাকে পেছনে থেকে জড়িয়ে ধরে। তারপর আবার আইরাতের মন মতো নাচানাচি শুরু। সবাই হা করে তাকিয়ে আছে তার দিকে। আব্রাহাম প্রেজেন্টেশন শুরু করবে, সবই রেডি। রাশেদের হাতে সব ফাইল। সেই এক এক করে আব্রাহামকে ফাইল আর যাবতীয় সব কিছু দেয়। আব্রাহাম কোটের হাতা গুটিয়ে নিয়ে রাশেদের দিকে তাকায়। দেখে রাশেদ হাবলার মতো সব ফাইলের দিকে তাকিয়ে আছে। আব্রাহাম রাশেদের দিকে তুড়ি বাজায়। ইশারাতে ফাইল চায় তার কাছে। কিন্তু রাশেদ আসলে কি করবে সেটাই তার বুঝে আসে না। সে শুকনো কিছু ঢোক গিলে আব্রাহামের দিকে এগিয়ে যায়। আব্রাহাম, কি হলো, ফাইল দিচ্ছ না কেন? রাশেদ, স্যার এগুলো কি আসলেই ফাইল? আব্রাহাম, মানে? রাশেদ, স্যার এই দেখুন। আব্রাহামের সামনে রাশেদ সব ফাইলগুলো রাখে। সেগুলো হাতে নিয়ে এক এক করে উল্টিয়ে উল্টিয়ে দেখতে লাগে। কিন্তু ফাইল উল্টিয়ে দেখতে দেখতে তো আব্রাহামের নিজেরই মাথা উল্টে গিয়েছে। আব্রাহামের কপাল ভাঁজ হয়ে আসে। রাগে মুহূর্তেই চোখগুলো রক্তবর্ণ ধারণ করে। কোটের হাতাগুলো আরো শক্ত ভাঁজে গুটিয়ে নেয়। রাশেদ সিচুয়েশন বুঝতে পেরে দ্রুত সবাইকে কনফারেন্স রুম থেকে বের হয়ে যেতে বলে। মিটিং হুট করেই ক্যান্সেল করে দেওয়া হলো। এখন এছাড়া আর কোন উপায় নেই। অয়ন আর কৌশলও কিছু বুঝে না। আস্তে করে চলে যায়। আব্রাহাম এক হাত তার কোমরে রেখে আরেক হাত দিয়ে কপাল চেপে ধরে। রাগে শুধু ফুঁসছে। রাশেদ নিজেও আস্তে করে রুম থেকে বের হয়ে পড়ে। আসলে আব্রাহামের যে সমস্ত ফাইল ছিল সেগুলোর সব কটাতেই আইরাত তার মহান কারুকাজ করে দেখিয়েছে। ফাইলগুলো সব ধবধবে সাদা আর তাতে 101টা কালারিং পেন দিয়ে যত সব আজগুবি ড্রয়িং আঁকা রয়েছে। আব্রাহাম চেয়েও এখন রাগ দেখাতে পারছে না। কনফারেন্স রুমে কেউই নেই শুধু আব্রাহাম ছাড়া। সে আস্তে করে একটা চেয়ারে হেলান দিয়ে বসে আস্তে করে গাটা এলিয়ে দেয়। আব্রাহাম বেশ ভালো করেই জানে যে এগুলো আইরাত ছাড়া আর কেউ করেনি। কারণ আইরাত ছাড়া বাসাতে কেউ আব্রাহামের এই জিনিসগুলো ধরবে তার প্রশ্নই আসে না। ফর শিওর আইরাত করেছে। আর আব্রাহাম তাকে হাড়ে হাড়ে চিনে। চেয়েও রাগ করতে পারছে না সে এখন। সকালে ফাইলগুলো আবার রিচেক করবে সেই সময়টুকু ছিল না। আর রাতের অর্ধেক সময় পর্যন্ত তো কাজ করেছেই, তাই আর সকালে চেক করেনি। ভেবেছে সবকিছু ঠিকই আছে। আব্রাহাম চেয়ারে বসে সব ফাইলগুলো দেখছে এক এক করে। এক ফাইলে হাতি, হনুমান, কুত্তা, ভেড়া, বিড়াল, আরশোলা সবই আঁকা। আরেকটাতে একটা পালোয়ানের মতো মানুষ আঁকা। এটাকে প্রথমে চেনা যেত না, কিন্তু মুখে চাপদারি আর চুলের আকৃতি দেখে স্পষ্ট প্রমাণ যে আইরাত এটা আব্রাহামকেই আঁকিয়েছে। খেয়াল করে দেখে আব্রাহামের পাশেই ছোট্ট করে একটা পুচকে মেয়েকে আঁকিয়েছে। সেটাই হয়তো আইরাত। এটা দেখেই আব্রাহাম তাচ্ছিল্যের মতো হাসি হাসে। সে হাসবে নাকি কাঁদবে ভুলে গেছে। আরেক ফাইলে হয়েছে পুরো উল্টো কাজ। সেখানে একটা বিশাল আকারের মেয়েকে আঁকানো হয়েছে আর মেয়েটার পাশেই পুচকু করে একটা ছেলেকে আঁকানো হয়েছে। সেটা হয়তো আব্রাহামকে আঁকিয়েছে আইরাত। আরেক ফাইলে 32টা দাঁত বের করে টাক মাথা সহ একটা দানব আকৃতির মুখমণ্ডল এঁকেছে সে। আরো কত শত কারুকাজ তার। আহা, এগুলোকে জাদুঘরে সংরক্ষণ করে রাখা উচিত। আইরাতের ভয়ঙ্কর প্রতিভা। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আব্রাহাম ফাইলগুলো সব রেখে দেয় টেবিলের ওপর। বেশ ভালোই বুঝতে পারছে যে আইরাতকে সময় না দেওয়ার ফল এটা। ওই একটু ব্যস্ততা দেখিয়েছে, তাই সে এমন করে রেখেছে সব ফাইল। এত জেদ, যেটার জন্য রাত জেগে কাজ করলো সেটা আইরাত পুরো ভেস্তে দিল। অন্যদিকে ইচ্ছেমতো নেচে টেচে ধূপ করে বসে পড়ে
মিটমিট করে হাসছে। অনামিকা বেশ ভালো করেই বুঝল যে নিশ্চিত আইরাত কিছু উল্টাপাল্টা একটা কাজ করেছে, তাই এমন করে নাচছে। অবনী, ওই ওই, আইরাত, কি হইছে? অবনী, সত্যি কইরা কত, কি করছস তুই? আইরাত, আচ্ছা শোন শোন, এদিকে আয় বলতাছি, কানে কানে বলি। আইরাতের কথা মতো অবনীও আস্তে করে আইরাতের মুখের কাছে নিজের কান পেতে ধরে। আর আইরাত তার মুখের এক পাশে আলতো করে হাত এনে অবনীর কানে কানে কিছু বলবে বলে এগিয়ে আসে। আইরাত, বলছিলাম কি যে। এই বলেই আইরাত অবনীর কানে দেয় এক ফাটা গলায় চিৎকার মেরে। অবনী দ্রুত সরে এসে কানে হাত দিয়ে দেয়। এই মনে হয় কানের পর্দাটা ফেটে গেল। শেষ শেষ, কান পুরো শেষ। অবনী, হারামি মাইয়া। আইরাত, ইলা, আচ্ছা কি শুরু করেছিস কি তুই? কোন আজাইরা কামকাজ করিসনি তো আবার? আইরাত ইনোসেন্ট ফেস করে দুপাশে মাথা নাড়ায়। তার মানে সে ভাজা মাছ উল্টিয়ে খেতে জানেই না। সেই সময়টুকু এভাবেই যায়। সকাল থেকে না আব্রাহাম আইরাতকে কোন ফোন করেছে আর না আইরাত ফোন করছে তাকে। সে শুধু থেকে থেকে ঘড়ি দেখছে। আইরাত ভেবেছে হয়তো আব্রাহাম ব্যস্ত তাই ফোন দিচ্ছে না। তাই কৌশলকেই ফোন করে বসে আইরাত। কৌশল, হ্যালো। আইরাত, হ্যালো কৌশল ভাইয়া। কৌশল, হ্যাঁ বৌমনি বলো। আইরাত, আব্রাহাম কোথায়? কৌশল, সে তো কাজ করছে। তবে আজ যে মিটিং ছিল তা ক্যান্সেল হয়ে গেছে। এটা শুনেই আইরাত দাঁত দিয়ে জিভ কাটে। আইরাত, হ্যাঁ বুঝলাম। তো এখন কি করে? কৌশল, কেবিন রুমেই বসে আছে। আইরাত, দুপুর হয়ে এলো, খেয়েছে কিছু? কৌশল, না। আইরাত, ও আচ্ছা ভাইয়া আমি রাখি। কৌশল, আচ্ছা বৌমনি। আইরাত ফোন কেটে দেয়। উঠে সোজা রান্নাঘরে চলে যায়। গিয়েই ওড়না কোমরে গুজে বিরিয়ানি রান্না শুরু করে। ইলা একবার এসে উকি দিয়ে দেখে যায়। দেখে বেশ যত্ন সহকারে বিরিয়ানি রান্না করছে। বুঝতে আর বাকি রইল না যে আব্রাহামের জন্যই। 1.5 ঘন্টার মাঝেই পুরো বিরিয়ানি তৈরি হয়ে এলো। একটা সুন্দর বক্সে তা বেশটুকু নিয়ে নেয়। রোদেলা, ম্যাম, আপনি কি কোথাও যাচ্ছেন? আইরাত, এই শুরু হলো আবার। ম্যাম আর আপনি এই দুটো ডাক কি তুমি বাদ দিবে না? দিয়া আর অবনী যেভাবে ডাকে সেভাবে ডাকবে, তা না পারলে তুমি বলে ডাকবে। সমস্যা কি? রোদেলা, আচ্ছা। আইরাত, আমি অফিসে যাচ্ছি আব্রাহামের কাছে, কিছু সময় পরই ফিরে আসব। রোদেলা, আচ্ছা। ড্রাইভারকে বলে দিব? আইরাত, না না আমি একাই যাচ্ছি। আইরাত বের হয়ে পড়ে গাড়ির চাবি নিয়ে। আর ওদিকে আব্রাহামের মেজাজ কিছুটা গরম। ফাইলগুলোর সব নাজেহাল অবস্থা আর তার ওপর মিটিং ক্যান্সেল। আবার আরেক নতুন আপদ, এই আশফাক আহমেদ। কি ঝামেলা! এইসবের প্যারায় আজ বাসায় ফোন অবধি দিতে পারেনি। কেবিনে বসে বসে কি যেন লিখছিল, তখনই রাশেদ করা নাড়ে। রাশেদ, স্যার। আব্রাহাম, এসো রাশেদ। রাশেদ, স্যার একজন এসেছে বলছে, আশফাকের লোক। আব্রাহাম, কেন এসেছে? রাশেদ, আপনার সাথে কথা আছে নাকি? আব্রাহাম, পাঠাও দেখি, আবার কোন ঝামেলা এলো। রাশেদ, কিন্তু স্যার। আব্রাহাম, পাঠাও। রাশেদ আর কিছু না বলে লোকটাকে পাঠিয়ে দেয়। কেবিনের দরজায় টোকা পড়লে ভেতরে আসতে বলে। আব্রাহাম, জি বলুন। সেমিকোলন, স্যার আসলে আশফাক আহমেদ চাইছেন যে। আব্রাহাম, যাকে একবার না বলি তাকে নাতেই টিকিয়ে রাখি আমি। এবার আপনি আপনার কথা বলতে পারেন। লোকটি আর কিছু না বলে এবার তার হাত থেকে দুটো সিলভার কালারের বড় বড় ব্যাগ বের করে টেবিলের ওপর আব্রাহামের সামনে রাখে। 2 ব্যাগ ভর্তি শুধু টাকা আর টাকা, যদিও সব ফরেন কান্ট্রির ডলার। সেমিকোলন, আপনি চাইলে এর থেকেও বেশি দিতে পারি, কিন্তু বিনিময়ে। আব্রাহাম, আশফাকের সাথে পার্টনারশিপ করতে রাজি নই আমি। সেমিকোলন, আপনি। লোকটি আর কিছু বলতে পারে না। ওদিকে আইরাত প্রায় 30 মিনিট পর অফিসের সামনে আসে। গার্ডরা আইরাতকে দেখেই দ্রুত অফিসের দরজা খুলে দেয়। সবাই হেসে হেসে কথা বলছে আইরাতের সাথে। আইরাতের তো আর আব্রাহামের কেবিনে ঢোকার সময় পারমিশন লাগে না, আর লাগলেও আইরাত নিবে না। আইরাত তো সোজা কেবিনের দিকে যেতে লাগে। তবে বাইরে থেকেই ভেতরের দিকটায় কিছুটা শোরগোলের আওয়াজ পাওয়া যায়।
আইরাত কপাল কুঁচকায়। সে দ্রুত কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে। তবে এখন যেন সবই নীরব, একেবারেই শান্ত। আইরাত আশেপাশে চোখ বুলাতে থাকে। শান্ত পরিবেশে হঠাৎ কারো চাপা স্বর পেলে আইরাত আরো কয়েক কদম এগিয়ে যায়, কিন্তু তখনই আব্রাহাম বের হয়ে আসে। সে যেন কিছুটা হাঁপাচ্ছে এমন, অর্থাৎ জোরে দম ছাড়ছে। হুট করেই আইরাতের সামনে এসে পড়াতে আইরাতও অবাক। আব্রাহাম, হে বেবি গার্ল। আইরাত, আপনি? আব্রাহাম, তো আমার কেবিনে আর কে থাকবে? আইরাত, না না তা না। আব্রাহাম, তুমি অফিসে এলে কখন? বললে না যে। আইরাত, না আসলে আমি কৌশল ভাইয়াকে ফোন করেছিলাম। আপনি নাকি কিছুই মুখে তুলেননি, তাই আমি খাবার নিয়ে এলাম। আব্রাহাম, তাই কি এনেছো? আইরাত, গেস করুন। আব্রাহাম, আপ কি? আইরাত, বিরিয়ানি। আব্রাহাম, ওয়াহাহ। আইরাত, কিন্তু আপনাকে এমন দেখাচ্ছে কেন? আব্রাহাম, কেমন? আইরাত, আপনি কি রেগে আছেন? আব্রাহাম, একদম না, এখন কিছুই করব না, তবে রাতে তোমার খবর আছে। আইরাত বুঝল যে আব্রাহাম ফাইলের কথাই বলছে। আইরাত, আচ্ছা শুনুন, আমি বাড়ি যাই। আর এই রইল আপনার বিরিয়ানি, এটাই দিতে এসেছিলাম। আপনি খেয়ে নিয়েন কেমন? তারপর না হয় গার্ডকে দিয়ে পাঠিয়ে দিয়েন। আব্রাহাম, আরে এত তাড়াতাড়ির কি আছে? এই বলেই আব্রাহাম আইরাতের বাহু ধরে এক টান দিয়ে নিজের কাছে এনে পড়ে হাত দিয়ে তার কোমর প্যাঁচিয়ে ধরে। আব্রাহাম তার নাক দিয়ে আইরাতের গালে ঘষছে, কিন্তু তখনও আইরাত কারো চাপা স্বর শুনতে পায়। আইরাত কপাল কুঁচকে তার পেছনে ঘুরে তাকাতে যাবে, কিন্তু তখনই আব্রাহাম তাকে টান দিয়ে আবার অন্য পাশে ঘুরিয়ে ফেলে, অর্থাৎ আইরাতকে দেখার সুযোগটুকুও দেয় না। আব্রাহাম, আই লাভ ইউ। আইরাত, টু হেসে। আব্রাহাম, আচ্ছা শুনো, বাড়ি যাও এবার, বাইরে এত বেশি থাকতে হবে না। আইরাত, হুম মম। আব্রাহাম আইরাতের সারা মুখে চুমু এঁকে দেয়। আইরাত চলে যেতে নেয়, তবে কেবিনের দরজাতে গিয়ে আইরাত একবার দাঁড়িয়ে পড়ে ঘুরে আব্রাহামের দিকে তাকায়। দেখে আব্রাহাম তার দিকেই তাকিয়ে আছে। আইরাত, আব্রাহাম, আব্রাহাম, হুম মম। আইরাত, সবকিছু ঠিক আছে তো? আব্রাহাম, টোটালি পারফেক্ট বেবি গার্ল, গো হোম। আব্রাহাম মুচকি হেসে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। আইরাতও এসে পড়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে। আর আইরাতের চলে যেতেই আব্রাহাম কয়েক কদম হেঁটে গিয়ে কেবিনের আরো ভেতরে যায়। একটু আগে যে লোকটা এসেছিল আশফাকের বিষয়ে আব্রাহামের কাছে সুপারিশ করতে আর টাকা নিয়ে, বেশি কিছু না, তবে আব্রাহাম শুধু তাকে মেরে ফেলেছে, এখনো মরছে সে। দুহাত একদম ওপর থেকে ভেঙে দিয়েছে, ঠিক গলার শ্বাসনালী বরাবর একটা চাকু ঢুকিয়ে দিয়েছে। সেখান থেকে সূত্রপাত হয়েই রক্ত ঝরে পড়ছে সারা গা বেয়ে। আর জীবন তো এখনো পুরো যায়নি তার। গলাতে চাকু বিঁধে রয়েছে, আর সেখান থেকেই তার চাপা স্বর বের হয়ে আসছে। আব্রাহাম খুব শান্ত দৃষ্টিতে তার কাছে যায়। লোকটি চোখ বড় বড় করে তাকিয়ে আছে, কথা বের হচ্ছে না তার মুখ থেকে। একে তো এত জরুরি মিটিং ক্যান্সেল হয়েছে, তাই মাথা গরম। যদিও আইরাত ফাইলগুলো দুষ্টুমি করেই নষ্ট করেছে, আর আব্রাহাম চাইলেও আইরাতকে কিছুই বলতে পারবে না। আইরাত দুনিয়া উল্টে ফেলে দিলেও আব্রাহাম তাকে কিছু বলবে না। আর এই আশফাক সব মিলিয়ে আগে থেকেই বেশ রাগ উঠেছিল তার ওপর, এই উটকো ঝামেলা সইতে না পেরে দিল মেরে। আইরাতের নজরে যেন এইসব খুন খারাবা আর না পড়ে, তাই আব্রাহাম খুব সাবধানে এটা সামলিয়েছে। লোকটাকে দেখার অবকাশটুকুও দেয়নি। আর আইরাত যখন আব্রাহামের কেবিনের ভেতরে আসছিল তখনই তাকে আব্রাহাম নিজের কেবিনের ভেতরে থাকা লুকিং ক্যামেরাতে আগে থেকেই দেখে নিয়েছিল, তাই সতর্ক আরো বাড়ে। আব্রাহাম, গার্ড, জোর চিল্লিয়ে আব্রাহামের ডাকার সাথে সাথেই কেবিনের ভেতরে তিনজন গার্ড প্রবেশ করে। আব্রাহাম, এটাকে নিয়ে গিয়ে ওই আশফাকের ঠিক সামনে ফেলে দিয়ে আসবে। এবার আব্রাহাম রাগে নিজের সর্বশক্তি দিয়ে আরেক দফা ঘুষি মেরে দেয় ওই লোকটির গলা বরাবর, অর্থাৎ যেখানে চাকু আগে থেকেই বিঁধেছিল। গার্ডরা ওই লোকটার আধামরা দেহটা তুলে নিয়ে যায়। আর আব্রাহাম শান্ত হয়ে বসে। মুড খারাপ ছিল, তবে আইরাতের হাতে বানানোর বিরিয়ানির গন্ধে মুড অন। কোটটা খুলে ফেলে ভেতরের শার্টের হাতাগুলো ফোল্ড করে খেতে বসে। আগামী 1 ঘন্টা কেবিনে প্রবেশ সবার নিষেধ করে দেয়।
আইরাত বাসায় চলে যায়। ফ্রেশ ট্রেশ হয়ে বাড়িতেই ঘুরতে লাগে। এক সময় দিয়ার রুমে চলে যায়। গিয়ে দেখে দিয়া পেছনে দুহাত বেঁধে শুধু পায়চারি করে যাচ্ছে। আইরাত, কিরে দিয়া? ওহ, আয় আয় ভেতরে আয়। আইরাত, কিছু কি হয়েছে তোর? দিয়া, কিছু না, তবে ভালো লাগছে না। আইরাত, হয়েছে কি? দিয়া, দিয়ার চাহনি দেখেই আইরাত যেন কিছুটা টের পায়। আইরাত, আব, অয়ন ভাইয়ার সাথে। দিয়া, বাদ দে, অয়ন অনেক ব্যস্ত থাকে, হয়তো ও অন্য কাউকে ভালোবাসে রে। আইরাত, আরে না তেমন না। দিয়া, এমনই রে। আইরাত, আচ্ছা তোর এত চিন্তা করতে হবে না, আমি সামলাচ্ছি সব। দিয়া, লাভ নেই রে, অয়ন অন্য কাউকেই ভালোবাসে। আইরাত, হ কইলেই হইল, চুপ কর তুই। তখনই আইরাতের ফোন আসে। বিকেলের দিকে হঠাৎ করেই আইরাতের শরীর প্রচুর খারাপ লাগতে শুরু করে। এতটাই খারাপ যে অবশেষে তাকে দ্রুত হসপিটালে যেতে হয়েছে। আব্রাহাম তো বাসায় ছিল না, তাই আইরাত অনামিকা আর অবনীর সাথে হসপিটালে গিয়েছিল চেকআপের জন্য। সেখানে ডক্টর কিছু টেস্ট দিলে আইরাত সব টেস্টগুলো করে নেয়। রিপোর্ট আসতে একদিন সময় লাগবে। আর আব্রাহাম যদি শুনে যে আইরাত হসপিটালে গিয়েছিল মানে আইরাতের শরীর খারাপ, তাহলে সে অযথাই হাইপার হয়ে যাবে। আর তেমন কিছু সিরিয়াস ম্যাটারও না। তাই আইরাত আব্রাহামকে এই কথা বলতে সবাইকেই বারণ করে দেয়। তবে আইরাতের মনটা কেমন একটু ভার ভার, যেন কিছু নিয়ে চিন্তিত সে। রাতে আব্রাহাম বাড়ি ফিরে আসে। অন্যান্য দিন আব্রাহাম এসেই দেখে আইরাত হলরুমেই সবার সাথে রয়েছে, কিন্তু আজ আইরাত এখানে নেই। আব্রাহাম ইলাকে জিজ্ঞেস করলে ইলা বলে আইরাত নাকি বেশ সময় যাবত নিচেই নামেনি, ওপরে রুমেই রয়েছে। আব্রাহামও আর কিছু না বলে দ্রুত পায়ে রুমে চলে যায়। গিয়ে দেখে আইরাত বিছানার ওপর থেকে ওড়না নিজের ওপর জোড়াচ্ছে। আব্রাহামকে দেখে আইরাতের মাঝে তেমন কোন হাবভাব দেখা যায় না। আব্রাহাম হয়তো কিছুটা টের পেয়েছে। জ্যাকেটটা নিজের ওপর থেকে খুলে ফেলে শার্টের হাতা গুটাচ্ছে আর সরু দৃষ্টিতে তাকিয়ে আছে আইরাতের দিকে। আব্রাহাম, বেবি গার্ল। আইরাত, আব্রাহাম, বেবি গার্ল। আইরাত, হুমম। আব্রাহাম, হলরুমে সবাই, তুমি এখানে একা একা কি করো? আইরাত, না এমনি, আমার ভালো লাগছিল না তো তাই আর কি, নিচে যাইনি। আব্রাহাম যেন এটা মেনে নিতে পারল না। আইরাত চলে যেতে ধরলে আব্রাহাম তার বাহু ধরে নিজের দিকে ঘুরিয়ে নেয়। বিছানার ওপর আইরাতকে বসিয়ে দেয়। আর সে আইরাতের সামনে এক হাঁটু ভাঁজ করে বসে পড়ে। সামান্য উঁচু হয়ে আইরাতের কপালে আর ঠোঁটে আলতো করে চুমু খেয়ে আবার বসে বেশ নরম সুরেই বলে ওঠে, আব্রাহাম। কি হয়েছে? আইরাত, কিছু না। আব্রাহাম, বলো আমায় কি হয়েছে? আইরাত, আব্রাহাম, আমার ভালো লাগে না। কিছুটা জোরেই। আব্রাহাম, বেবি গার্ল। আইরাত, আব্রাহাম, মানলাম আমি একটু চঞ্চল, মাঝে মাঝে একটু বেশি বাচ্চামো করি, কিন্তু আমি অবুঝ নই। অবুঝ নই, আমি বুঝি। আব্রাহাম, হয়েছে কি? আইরাত, আপনি কি এগুলো ছাড়বেন না? এইসব মারপিট, ঝামেলা, এইসব খুন খারাপি কবে ছাড়বেন আপনি? আব্রাহাম, আইরাত আইরাত এবার উঠে আব্রাহামের সামনে থেকে এসে পড়ে। আইরাত, আমি দেখেছি আজ অফিসে সব। আপনি ওই লোকটাকে মেরেছেন। আমি সেখান থেকে এসেই পড়তাম। বাইরেও এসে পড়েছিলাম, কিন্তু আপনার কেবিনে আমি আমার ফোন রেখে এসে পড়েছিলাম। তাই সেটা নিয়ে আসার জন্য আবার ঘুরে যাই। আর গিয়ে দেখি আপনি লোকটাকে মেরে বসেছেন। আইরাত রাগ ক্ষোভ নিয়ে কপাল কুঁচকে আব্রাহামের দিকে তাকিয়ে আছে। আব্রাহাম এবার উঠে আইরাতের কাছে যায়। আইরাতের গালে নিজের দুহাত রেখে দেয়। আব্রাহাম, ভয় পাও আমাকে? আইরাত, আব্রাহাম, বলো, ভয় পাও আমাকে তুমি? আইরাত, না। আব্রাহাম, আমার ওপর বিশ্বাস আছে? আইরাত, অনেকটাই বেশি, নিজের থেকেও বেশি। আব্রাহাম, তাহলে তো তুমি এও জানো যে আমি বিনা কারণে কাউকে মারি না। আইরাত, কিন্তু মেরে ফেলার কি দরকার? কথা বলে বুঝিয়েও তো মিটমাট করা যায় নাকি? আব্রাহাম, আইরাত শুনো, আমি তোমায় ভালোবাসি, বুঝলে তুমি? ঠিক ততটাই ভালো আমি আমার প্রফেশনকেও বাসি। এন্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমার প্রফেশন খুন করা নয়, মানুষকে মেরে ফেলা নয়। সাধে মারি না আমি।
না আমি তোমাকে ছাড়তে পারবো আর নাই আমি আমার প্রফেশনকে। আমি বলছি না যে আমি এইসব বারবার করব। তবে হ্যাঁ আর কখনো এইসব তোমার চোখের সামনে পড়বে না। কখনোই না। আইরাতকে জড়িয়ে ধরে আব্রাহাম নিজের বুকের সাথে। বুঝল যে অফিসে সেই কাণ্ডটা দেখার পরই আইরাতের মন খারাপ। তবে আইরাতকে নিজের বুকে নিয়ে আব্রাহাম বুঝল যে আইরাতের শরীর অনেক পরিমাণে গরম। আব্রাহাম তার মুখ তুলে ধরে, তার গালে, কপালে ভালো করে হাত রেখে দেয়। কপাল কুঁচকে বলে, আব্রাহাম, বডির টেম্পারেচার এত বেশি কেন? জ্বর এসেছে নাকি তোমার? আইরাত, কই না তো। আব্রাহাম, শরীর খারাপ লাগছে? আইরাত, হ্যাঁ কিছুটা। আব্রাহাম, তুমি তুমি এখানে বসো। আইরাত তার মাথার পাশে হাত রেখে দেয়। মাথাটা কেমন ঘুরিয়ে উঠল। আব্রাহাম আইরাতকে শুইয়ে দেয়। তারপর ফ্রেশ হয়ে আসে। নিজে খায়, সাথে আইরাতকেও খাইয়ে দেয়। সারাটা রাত আইরাতের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে তাকিয়েই পার করে দিয়েছে আব্রাহাম। দিয়া তো জলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। প্রায় কয়েক দিন যাবৎ অয়ন তার সাথে ভালোভাবে কথা বলছে না, দেখছে না অবধি। যদিও আগে এসবে দিয়ার কিছুই আসিত যেত না। তবে ইদানিং কেন যেন দিয়ার বেশ খারাপ লাগে অয়নের এমন কাণ্ডে। না পারে মুখ ফুটে তাকে কিছু বলতে আর না পারে সহ্য করতে। দিয়া নিজেও জানে না যে তার এমন কেন লাগছে। অয়নের সাথে তো তার বোনেই না, তাহলে কেন জ্বলছে সে? দিয়া চেয়েও নিজেকে নর্মাল রাখতে পারে না। এবার আর না পেরে দিয়া ঠিক করলো যে যাই হয়ে যাক না কেন দিয়াই সবকিছু বলে দিবে অয়নকে, আর অয়নের মনে আসলে কি খিচুড়ি পাকছে তাও জানবে। সবাই হলরুমে বসেই ছিল। ছেলেরা সবাই অফিসে। দিয়া ভেবেছিল অয়নও হয়তো অফিসেই। কিন্তু দেখে অয়ন তার রুম থেকে নামছে। এতক্ষণ সে তার রুমেই খাপটি মেরে বসেছিল। অয়ন ছাদের দিকে যেতে ধরে, আইরাত তাকে দেখে দিয়াকে ইশারা দেয়। অয়ন যাওয়ার পর দিয়াও উঠে ছাদের দিকে যেতে লাগে। ছাদে তীব্র বাতাস, তার সাথে প্রখর রোদও। দিয়া ছাদের আশেপাশে তাকাতাকি করে দেখতে লাগে। অবশেষে দেখে ছাদের এক কিনারে রেলিং এর ওপরে হাত রেখে অয়ন দাঁড়িয়ে আছে। কানে এখনো ফোন রয়েছে। হেসে হেসে কথা বলছেই। এটা দেখেই তো দিয়ার মাথা খারাপ হয়ে যায়। দিয়া তেড়ে অয়নের কাছে যায়। রাগ আর সামলাতে না পেরে অয়নকে নিজের দিকে জোরে ঘুরিয়ে আনে। তারপর তার কান থেকে ফোন নিয়ে সোজা একটা আছাড় মারে নিচে। ফোন ভেঙে কয়েক টুকরো হয়ে যায়। অয়ন তো হাবলাকান্তের মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আর দিয়া সোজা কথার আগে ফুঁসছে, অয়ন, কি হলো এটা? দিয়া, আপনার মুন্ডুটা হয়েছে। অয়ন, মানে কি? বলা নেই কওয়া নেই। এভাবে এসে ফোন ভেঙে ফাললে কেন? আজব। দিয়া, আজব তাই না আজব? আর এই কয়েকটা দিন যাবৎ আপনি যা করে আসছেন এগুলো কি? হ্যাঁ, এগুলো কি? ফোন একটা মুহূর্তের জন্যও হাত ছাড়া করেন না, সারাদিন কানের সাথে ফোনকে চিপকেই রাখেন। এত হেসে হেসে কিসের কথা? এত কিসের কথা? নিজের সামনে গিয়ে দাঁড়ালেও কথা বলেন না। আজকে সব বলবেন আমায়, সব। তা না হলে গালি দিব, ভয়ঙ্কর গালি। সব আইরাতের কাছ থেকে শিখে এসেছি। অয়ন, কুল কুল কুল। দিয়া, রাখেন আপনার কুল। অয়ন, আরে এভাবে রাগ করলে তো ফেটে যাবে। দিয়া, কি? অয়ন, চুপ চুপ। দিয়া এবার চোখ বন্ধ করে জোরে শ্বাস নেয়। নিজেকে যথেষ্ট ঠান্ডা রাখার চেষ্টা করে। কিন্তু হয় উল্টোটা। নিজেকে শান্ত করতে গিয়ে দিয়ার চোখই ভিজে আসে। যেন সব রাগ চোখের জল হয়ে বের হয়ে এলো। তবুও চোখ বন্ধ রেখেই অয়নের পাশ কেটে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। বাতাসে দিয়ার চুলগুলো উড়ে উড়ে যাচ্ছে। অন্য পাশে মাথা ঘুরিয়ে চোখের কার্নিশে আসা অশ্রু ফোঁটাগুলো মুছে ফেলে। বার কয়েক নাক টান দেয়। অয়ন দিয়ার পেছনে গিয়ে দাঁড়ায়। সে কিছু একটা বলতে যাবে তার আগেই দিয়া কিছুটা ভরাট কণ্ঠে বলে ওঠে, দিয়া, দেখুন অয়ন, আমি জানি না আপনার মনে কি আছে বা আপনি আসলে কি চান, কি এক্সপেক্ট করেন। আমি জানি যে আপনি আর আমি একসাথে থাকলেই শুধু ঝগড়া বেঁধে যায়। কিন্তু ঝগড়াগুলোও যে আমার বড্ড বেশি ভালো লাগে। জানি না কিভাবে ভালো লাগতে শুরু করলো। ভালো লাগতে শুরু করলো আপনার নামকে, আপনার করা সব কাজকে, আপনাকে। আমি জানি না আপনি অন্য কাউকে পছন্দ না আসলে ভালোবাসেন কিনা। আপনার মনে অন্য কেউ রয়েছে কিনা।
আমি চাইনি এভাবে বলতে, তবে আর পারছি না। অয়ন, অয়ন, তোমাকে ভালোবাসি। অয়নের কথায় অবাকের চরম পর্যায়ে গিয়ে দিয়া ফট করে পেছনে ঘুরে তাকায়। দিয়ার মাঝে বিচলতা স্পষ্ট, যেন সে বিশ্বাসই করতে পারছে না। কিন্তু অয়নের মাঝে এমন বিচলতার ছিটে ফোঁটাও নেই। সে তার মতো করেই শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে দিয়ার দিকে। অয়ন কয়েক কদম এগিয়ে যায় তার দিকে। অয়ন, আমি তোমাকে ভালোবাসি দিয়া। দিয়া, ক ক কিন্তু আপনি তো। অয়ন, হুমম, এবার বুঝলাম, সব ক্লিয়ার করে। শোন, ফোনে বেশিক্ষণ যাবৎ কারো সাথে কথা বলা বা হেসে হেসে বলার মানে এই না যে আমি অন্য কাউকে ভালোবাসি বা চুটিয়ে প্রেম করছি, এমনটা না। আর হ্যাঁ, কয়েক দিন ধরে আমি ফোনে একটু বেশি টাইম দেই। জানি আমি মিথ্যে বলবো না। আমি, হ্যাঁ, যার সাথে কথা বলতাম সে একজন মেয়েই। দিয়া চোখ তুলে তাকায়। অয়ন, মেয়েটা আমার কাজিন লাগে, তাও আবার বিবাহিত, আমার থেকে বড়। উনার হাজবেন্ড আর্মিতে রয়েছেন, বাসায় এসেছেন প্রায় 2 বছর পর। তাই আমাকে জোর দাবি জানাচ্ছে সেখানে বেড়াতে যেতে। সবার সাথেই কথা হয়, তাই একটু বেশিই টাইম দিচ্ছিলাম। আমি ভাবিনি যে তুমি এটাকে অন্য কিছু ভেবে বসবে। এটা বলেই অয়ন হেসে দেয় ফিক করে। কিন্তু দিয়া তো নিজেই তে বলদ হয়ে গেল। যাহ বাবা, কি ভাবলো আর কি হলো। অয়ন, তবে একটা দিক দিয়ে ভালোই হলো বলো। তোমাকে জেলাস তো ফিল করাতে পেরেছি, এই অনেক। তবে পরিশেষে এই বলবো যে আমি আমার না বলা কথা বলতে পেরেছি। ভালোবাসি আমি তোমায়। অয়ন দিয়ার দিকে নিজের দুহাত মেলে দাঁড়ালে দিয়া ছুটে এসে অয়নের বুকে আছড়ে পড়ে জড়িয়ে ধরে। এভাবে তারা দুজন কতক্ষণ ছিল জানা নেই। তখনই ছাদের দরজাতে আইরাত আর অবনী আসে। এসেই দেখে ছাদে দুই প্রেমিক প্রেমিকা একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। তাদের দেখেই আইরাত অবনী হেসে দেয়। হঠাৎ করেই তাদের দুই প্রেমিক প্রেমিকার পাশ দিয়ে কারো গলা খাকারির আওয়াজ আসে। দিয়া, অয়ন, অয়ন, হুমম, দিয়া, আপনার কি গলা খারাপ হয়েছে? অয়ন, না তো। আইরাত, হায় আমার লাইলি মজনু রে। আইরাতের কণ্ঠ পেয়ে অয়ন আর দিয়া দুজন দুজনকে তড়িঘড়ি করে ছেড়ে দেয়। দুজনেই ঠিকঠাক হয়ে দাঁড়ায়। অবনী, হয়েছে যা দেখার তা দেখে ফেলেছি, আর লুকিয়ে লাভ নেই। আইরাত, যাক, একটা রোমান্টিক সিন তো নজরে পড়ল। অয়ন, না মানে বৌনি, আসলে এ মানে। আইরাত, হয়েছে থাক, দুজনেই নিচে যাও, এবার সবাই ডাকছে। অয়ন দিয়া জলদি করে চলে যায়। আইরাত আর অবনী হাসছিল, কিন্তু তার মাঝেই আইরাত হঠাৎ তার মুখটা একেবারে কুঁচকে দিয়ে এক হাত পেটে চেপে ধরে আরেক হাত দিয়ে মুখ চেপে ধরে দ্রুত নিচে ছুটে যেতে লাগে। অববি আগামাথা কিছুই না বুঝে সেও সোজা আইরাতের পিছে পিছে ভৌ দৌড় লাগায়। আব্রাহাম দৌড়িয়ে যাচ্ছে তো যাচ্ছেই, যেন সব কিছু ছেড়ে ছড়ে, সবকিছু ভুলে নিজের প্রাণপণে ছুটে যাচ্ছে। টেনশনে মুহূর্তেই সে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। দমও যেন তার বেশ ভারী হয়ে এসেছে। আব্রাহাম তার কেবিন রুমেই ছিল, হুট করেই তখন বাড়ি থেকে ফোন আসে। আর ফোনের ওপর পাশ থেকে দিয়া বেশ ঘাবড়িয়েই আব্রাহামকে দ্রুত বাসায় আসতে বলে। আব্রাহাম, কি হয়েছে জিজ্ঞেস করলে দিয়া বলে, তা ফোনে বলা সম্ভব নয়। দ্রুত আব্রাহামকে বাসায় আসতে বলে। আর দিয়া যেভাবে বলেছে তাতে মনে হয় না কোন কিছু ভালো হয়েছে। আইরাতের চিন্তাই আব্রাহামের মাথায় সবার আগে আসে। অয়ন, কৌশল আর রাশেদ রোদেলাকে অফিসের দিকটা সামলাতে বলে সে এক দৌড় লাগায়। দ্রুত গতিতে সিঁড়ি বেয়ে নেমে বাইরে এসেই গাড়িতে বসে পড়ে। এক হাত দিয়ে কপাল ধরে আরেক হাত দিয়ে ড্রাইভ করে যাচ্ছে। 30 মিনিট পর বাসার গেইটের সামনে এসে পড়ে। গাড়ির দরজা ঠাস করে লাগিয়ে নেমে পড়ে। ছুটে বাসার ভেতরে গেলে দেখে হলরুমে সবাই বসে আছে। সবার মুখেই কেমন এক ক্লান্তির ছাপ স্পষ্ট। আইরাত বাদে সবাই হলরুমে বসা, সবার গালে কপালে হাত রাখা। সবার মুখমণ্ডলের দিকে এক নজর দিয়ে আব্রাহাম এগিয়ে যায়। অনামিকার সামনে বসে নরম সুরেই বলে, আব্রাহাম, মা আইরাত কোথায়? কি হয়েছে, সবকিছু ঠিক আছে তো? তোমরা সবাই এভাবে বসে আছো কেন? আইরাত কোথায়? অনামিকা কিছু না বলে শুধু ওপরে আইরাতের রুমের দিকে নজর দেয়। আব্রাহাম অনামিকার নজর লক্ষ্য করে সেদিকে তাকায়। বুঝল আইরাত ওপরে রুমেই রয়েছে।
আব্রাহাম আর কিছু না বলে সোজা উপরে রুমের দিকে যায়। সে চলে গেলেই দিয়া আর অবনী একগাল হেসে দিয়ে হাই ফাইভ করে। ইলাও ফিক করে হেসে দেয়। আর ওদিকে আব্রাহাম তার রুমে গিয়ে দরজা খুলে ভেতরে যায়। আর ভেতরে গিয়েই একটা ছোটখাটো ঝটকা খায়। কেননা ভেতরে অর্থাৎ রুমের পুরো হুলিয়া পাল্টে গেছে। তাদের রুম তো এমনিতেই সাদা ধবধবে, শুধু মাঝে মাঝে কিছু ডার্কেশ কালারের আসবাবপত্র রাখা, কিন্তু এখন সবকিছুই সাজানো। করিডোরটা পুরোটাই সাদা গোলাপ দিয়ে সাজানো। কোনায় কোনায় থোকা থোকা ফুল রয়েছে। তার মাঝে আবার নরম সাদা নেট কাপড় দিয়ে সাজানো। আশেপাশে ছোট গোল লাইট বল রয়েছে, বলগুলোর মাঝে টিমটিমিয়ে বাতি জ্বলছে। সামনে একটা কাচের টেবিল রয়েছে, সেখানে ছোট ছোট মোমবাতি রাখা আর ফুলের পাপড়ি বিছানো। তার মাঝে একটা কেক রাখা। সবকিছু ঘুরে ঘুরে দেখেও আব্রাহাম কিছুই বুঝে না। এই এত কিছুও যেন আব্রাহামের চিন্তাকে দূর করতে পারছে না। নিচে হলরুমে তো সবাইকেই দেখল। সেখানে সবাই ঠিকই ছিল, শুধু আইরাত ছিল না। তার মানে অবশ্যই কিছু না কিছু একটা তো আইরাতেরই হয়েছে। কিন্তু রুমে এসে আইরাতকে না পেয়ে তার বদলে পেল এইসব গোছগাছ। এইসব কিছু যেন এখন আব্রাহামের ভালো লাগছে না। সে সামনে এগিয়ে গিয়ে ডাকতে লাগলো, আব্রাহাম, আইরাত, আইরাত, আব্রাহাম। আইরাত, দেখো আমার ভালো লাগছে না বেবি গার্ল। কোথায় তুমি? প্লিজ কাম আউট। বাইরে এসো। আইরাত। আব্রাহাম আরো বার কয়েক ডাক দেয়। আর আব্রাহামের এত ডাকা ডাকির পর আইরাত অবশেষে বের হয়ে আসে। আব্রাহাম দেখে আইরাতকে। সে একটা ব্রাউন আর সাদার কম্বিনেশনে গাউন পরেছে। চুলগুলো ছেড়ে দেওয়া, কানে ছোট ছোট ঝুমকো, চোখে হালকা আভায় কাজল দেওয়া, ঠোঁট রাঙানো তার মিষ্টি রঙে। আব্রাহাম খুঁটিয়ে খুঁটিয়ে আইরাতকে আপাদমস্তক দেখে নেয়। আজ কেন যেন আইরাতকে দেখে তার সেই একদম আগের কথা মনে পড়ছে। অর্থাৎ যখন তার আর আইরাতের প্রথম প্রেম হয়। আইরাত এগিয়ে এসে ঠোঁটের কোনায় মুচকি হাসি রেখে মায়াভরা দৃষ্টিতে তাকায় আব্রাহামের দিকে। আব্রাহাম ক্ষীণ একটা দম ছেড়ে দ্রুত এসে আইরাতকে সোজা জড়িয়ে ধরে। এতক্ষণে গিয়ে যেন আব্রাহামের বুকে শান্তি পড়ল। বেশ সময় আইরাতকে জড়িয়ে ধরে তার কোমরে হাত রেখে দেয়, আরেক হাত তার মাথার পেছনে চুলে এলিয়ে দিয়ে তার কপালে চুমু এঁকে দেয়। আইরাত মাথা তুলে তাকায়। আইরাত। ভয় পান? আব্রাহাম। তোমার জন্য, শুধু একমাত্র তোমার জন্য। আইরাত। ভয়টা যে এখন দ্বিগুণ হয়ে গেল। আব্রাহাম আবার আইরাতকে জড়িয়ে ধরে। আব্রাহাম তো এতক্ষণ চিন্তার মাঝেই ডুবেছিল। আর তা তার চেহারাতেই স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু আইরাত তো শয়তানি হাসি দিচ্ছে। আব্রাহাম চোখ তুলে আইরাতের দিকে তাকালে দেখে সে হাসছে। আব্রাহাম। কি? হাসছো কেন? আইরাত। হি হি হি। আব্রাহাম। আরে কি? আব্রাহাম এবার নিজও হেসে দেয়। আইরাত। আরে কাহিনী আছে, অনেক বড় কাহিনী আছে। আব্রাহাম। কি? ফ্ল্যাশব্যাক। আইরাত তো মুখে হাত রেখে সোজা দৌড়িয়েই যাচ্ছে। আইরাতের পেছনে পেছনে আবার অবনী দৌড়াচ্ছে। কোথাও না থেমে আইরাত সোজা তার রুমে গিয়ে ওয়াশরুমে চলে যায়। গিয়েই বেসিংয়ে গড়গড়িয়ে বমি করে দেয়। আইরাতের কাশি একদম নাকে মুখে হয়ে গেছে। অনেক জোরে জোরে কাশি উঠলে অবনী সবাইকে জোরে ডাক দেয়। আওয়াজ পেয়ে ইলা ছুটে যায়। বেশ কিছুক্ষণ পর আইরাত কিছুটা স্বাভাবিক হয়ে রুমে এসে বিছানার ওপর বসে। মুহূর্তেই নাক মুখ সব লাল হয়ে গেছে। ইলা এসে আইরাতের পিঠে বুলিয়ে দিতে লাগে। অনামিকা পাশে বসে আছে। এটা ওটা জিজ্ঞেস করছে যে কিছু উল্টা পাল্টা খেয়েছে নাকি, যার ফলে ফুড পয়জন হয়ে গেছে। আইরাত মানা করে। আস্তে আস্তে দম নিয়ে কিছু একটা বলতে যাবে, কিন্তু তখনই আবার ভেতর থেকে সব উল্টে আসে। আবার ছুটে ওয়াশরুমে দৌড় লাগায়। আবার বমি। তারপর আইরাত এসে একটু স্বস্তি নিয়ে বসে জোরে জোরে দম ছাড়ছে। অনামিকা। হ্যাঁ রে, কি হয়েছে কি? এভাবে বমি করছিস? পরে তো শরীর খারাপ হয়ে যাবে। পেটটা তো ফাঁকা হয়ে গেল। কিছু খাইয়ে দেই এনে? আইরাত। না, ভালো লাগছে না আমার। দিয়া। এই নে এটা খা। অবনী। আচার? দিয়া। না মানে বমি করলো তো দুবার, আচারটা খেলে একটু ভালো লাগবে। আইরাত আচারের বয়াম নিয়ে বসে পড়ল। কিন্তু কিছুতেই ভালো লাগছে না। দুদিন যাবৎ শুধু ভনভন করে মাথা ঘুরাচ্ছে আর আজ এভাবে বমি। ইলা।
আচ্ছা শোন, তোর না রিপোর্ট আসার কথা হসপিটাল থেকে? এসেছে? আইরাত: আসার তো কথা। ইলা: ওহাহ। এভাবেই কয়েক ঘন্টা পার হয়। আইরাতকে হলরুমে সবার সাথে বসিয়ে রাখা হয়েছে, কারণ শরীর তার খারাপ। যদিও ইলা আর অনামিকা আইরাতকে আগে থেকেই সন্দেহের খাতায় রেখে দিয়েছে। কিছু তো একটা গড়বড় আছেই। ইলা স্যুপ বানিয়ে নিয়ে আইরাতের সামনে ধরে। আইরাত তো বহু তাল বাহানা করছে খাবে না বলে। তখনই দরজাতে কলিং বেলের শব্দ হয়। অনামিকা গিয়ে দরজা মেলে দাঁড়ায়। দেখে একজন এসেছে। সে হসপিটাল থেকে। মিসেস আইরাত আব্রাহাম আহমেদ চৌধুরী এর জন্য রিপোর্ট এসেছে। অনামিকা তা নিয়ে নেয়। আর আইরাত এসে একটা সাইন করে দেয়। আইরাত রিপোর্টটা হাতে নেয়। এক এক করে সবকিছু চেক করতে লাগে। কিন্তু রিপোর্ট দেখে তো আইরাতের পুরো আক্কেলগুরুম অবস্থা। মানে কি থেকে কি, সব যেন মাথার ওপর দিয়ে যাচ্ছে। আইরাতের মাথা পুরো ফাঁকা হয়ে গেছে। কিছু না বুঝেই টিমটিম করে সামনে তাকায়। অতঃপর চোখ দেয় আবার রিপোর্টের দিকে। আইরাত স্বপ্নেও ভাবে যে রিপোর্টে এই খবর আসবে। আইরাত কিছু বলে না দেখে অনামিকা বলে ওঠে: অনামিকা, কিরে কিছু বলিস না কেন? দিয়া: কি এসেছে রিপোর্টে? ইলা: কিছু তো বল। দিয়া আইরাতের হাত থেকে রিপোর্টটা নিয়ে নেয় আর আইরাত ধূপ করে সোফার ওপরে বসে পড়ে। দিয়া কিছু সময় নিজেও আহাম্মক হয়ে রিপোর্টের দিকে তাকিয়ে থেকে দেয় এক চিৎকার। ছুটে গিয়ে আইরাতের কাছে যায়। আর অনামিকা রিপোর্ট হাই নিয়ে দেখে প্রেগন্যান্ট লেখাটা স্পষ্ট। দিয়া: আইরু প্রেগন্যান্ট। ইলা, অবনী সবাই এবার বুঝতে পারে ব্যাপারটা। এক একজনের খুশির সীমা নেই। ইলার খুশি শেষ নেই। সে নাতির বাচ্চা কাচ্চা পর্যন্ত দেখতে পারবে বলে। অর্থাৎ বড় দাদি। অনামিকা তো কেঁদেই দিয়েছে। অবনী আর দিয়া সোজা কথা নাচানাচি শুরু করে দিয়েছে। কেউ ভাবেনি আজ এত বড় একটা সারপ্রাইজ পাবে। এত বড় একটা সুখবর পাবে সবাই। সবার খুশি আর বাদ মানছে না। তবে এত কিছুর মাঝে, এত মাতামাতির মাঝে আইরাতের কোন খেয়াল নেই। সে চুপটি মেরে বসে আছে, যেন সে ভাবেও নি এমনটা। অনামিকা: আইরাত। আইরাত: মা মানে আমি প্রেগন্যান্ট। মানে আমার বাচ্চা। আমার বাচ্চা। আইরাতের চোখের পানি গড়গড়িয়ে পড়ছে। চোখের পানিতে তার বুকের দিকের কাপড় অর্ধেক ভিজে গেছে। কান্নার বেগ এতটাই বেশি যে সে ঠিকভাবে কথাই বলতে পারছে না। পানি চোখে টলমল করছে। আইরাত আর থাকতে না পেরে অনামিকাকে কেঁদে জড়িয়েই ধরে। এভাবেই সময়টুকু যায়। আইরাত তো এই মুহূর্তে এটাই ভেবে পাচ্ছে না যে সে আব্রাহামকে কি করে জানাবে, কিভাবে তাকে বলা যায়। না জানি সব জানার পর আব্রাহামের রিয়েকশন কেমন হবে, সে কি বলবে। অবশেষে গিয়ে আইরাত প্ল্যান করে যে আব্রাহামকে সারপ্রাইজ দিয়ে জানাবে। আর সবাইকে এই ব্যাপারে আব্রাহামকে কিছু বলতে সম্পূর্ণ বারণ করে। তারপর গিয়ে আইরাত সবার হেল্প নিয়ে রুমটা ডেকোরেট করে। আর আব্রাহাম তো এখন অফিসে, তাকে কি করে বাসায় ডাকা যায়। তাই দিয়াকে দিয়ে আইরাত জোর করিয়েই তেমন ভাবে ঘাবড়িয়ে কথা বলিয়েছে। আর আব্রাহামও চট জলদি এসে পড়েছে অফিস থেকে। বাড়ির মেইন গেইটে আব্রাহামের গাড়ি আসার শব্দ পেয়েই সবাই সবকিছু রেখে দ্রুত হলরুমে গালে হাত দিয়ে বসে। আর আব্রাহাম এসেই দেখে সবার এমন একটা অবস্থা। আর এখন সে আইরাতের রুমে। বর্তমান আইরাত আব্রাহামকে বিছানাতে বসিয়ে দেয়। তারপর সে গিয়ে একটা মিডিয়াম সাইজের বক্স নিয়ে আসে। বক্সটাও অনেক সুন্দর করে র্যাপার দিয়ে মোড়ানো, লাইক এ গিফট বক্স। আইরাত সেটা এনে আব্রাহামের সামনে ধরে। আইরাত: হুম মম। আব্রাহাম: কি এটা? আইরাত: খুলে তো দেখুন। আব্রাহাম আইরাতের কথা মতো বক্সটা আস্তে আস্তে খুলতে লাগে। কিন্তু বক্স যেন আর শেষই হচ্ছে না। বক্সের ভেতরে আরেক বক্স, বক্সের ভেতরে আরেক বক্স। আব্রাহাম একটা সময় হেসে দেয়। আব্রাহাম: বেবি গার্ল, তুমি কি গিফট করেছো আমায়? শুধু এই বক্সই? আইরাত: আহা, কিছু না কিছু তো একটা গিফট করেছি, দেখুন খুলে। আব্রাহাম আবার বক্স খুলতে ব্যস্ত হয়ে পড়ে। একটা সময় একদম শেষের বক্সে এসে পড়ে। আর সেই বক্সটা খুলে আব্রাহাম ভেতরে দেখে বেবি পিঙ্ক আর সাদা কালারের কম্বিনেশনে এক জোড়া জুতো রয়েছে। একদম ছোট বাচ্চার জুতো। কি কিউট জুতোগুলো।
আব্রাহাম কপাল কুঁচকে তাকিয়ে থাকে। একবার আইরাতের দিকে, আরেকবার হাতে থাকা জুতোগুলোর দিকে তাকায়। আব্রাহাম যেন অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে। তার দুনিয়ায় পুরো উল্টে গেছে। বুকটা কেমন ছাদ করে ওঠে। শুকনো কিছু ঢোক গিলে আবার আইরাতের দিকে তাকায়। আব্রাহাম যেন বাকরুদ্ধ হয়ে গেছে। আব্রাহাম, আই, আইরাত, আইরাত, হুম, আব্রাহাম, বেবি, আইরাত, হুম হুম, আব্রাহাম, ইউ মিন উই আর গোনা বি প্যারেন্টস, আইরাত, ইয়ের। আব্রাহাম এবার আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে না। জোরে একটা দম নিয়ে সোজা উঠে দাঁড়ায়। আব্রাহাম, আইরাত বেবিগার্ল, মানে তুমি প্রেগন্যান্ট? আমাই বাবা হব? মানে আল্লাহ, কোথায় তুমি? মানে সত্যি? আমি পাগল হয়ে যাব আইরাত, আমি সত্যি পাগল হয়ে যাব। আব্রাহাম সোজা কথা চিল্লাচ্ছে খুশিতে। হাতে ছোট্ট জুতোগুলো নিয়ে আইরাতকে জড়িয়ে ধরে এগুলো প্রলাপ বকছে। আব্রাহামের চোখের কোণে পানি চিকচিক করছে। ওপরে রুমে আব্রাহামের চিল্লানোর আওয়াজ শুনে সবাই ওপরে যায়। গিয়ে দেখে আব্রাহামের সত্যিই খুশিতে পাগল হওয়ার উপক্রম। সে আইরাতকে জড়িয়ে ধরে রাখে। আইরাত অনুভব করল তার কাঁধের অংশটুকু ভেজা ভেজা। তার মানে আব্রাহাম ইমোশনাল হয়ে গেছে। আব্রাহাম, আমি ভাবিনি আমাকে এত সুন্দর জিনিসটা উপহার দিবে তুমি। আমি সত্যি ভাবিনি জান পাখি। আইরাত, আপনি খুশি তো? আব্রাহাম, বলার বাইরে। এই দিনটা আমার জীবনে এভাবে আসবে আমি কল্পনাও করিনি। কিন্তু তুমি? আইরাত, আমি কি? আব্রাহাম, তোমার তো কষ্ট হবে। তুমি সামলাতে পারবে না। বেবিগার্ল, তুমি খুব ইম্পর্ট্যান্ট আমার কাছে। তোমার তো কষ্ট হবে। আইরাত মাথা তুলে তাকায়। আইরাত, আব্রাহাম, আমার চাই এই বাচ্চা। আব্রাহাম নিজের মাথার সাথে তার মাথা ঠেকিয়ে দেয়। একটা হাত নিয়ে আইরাতের পেটের ওপর রেখে দেয়। আইরাত, আপনি বাবাই হবেন আব্রাহাম। আব্রাহাম, আর তুমি মাম্মাম। আইরাত, আব্রাহাম, এখন তো আমাকে দুটো বাচ্চা সামলাতে হবে। আইরাত, মানে? আব্রাহাম, এই একটা তুমি, আরেকজন আসছে। আইরাত হেসে দেয়। আব্রাহাম, ওয়েট, হোয়াট? আইরাত, হোয়াট? আব্রাহাম, আচ্ছা দিয়া কোথায়? আইরাত, দিয়া তো, দিয়া, জিজু। আব্রাহাম, আচ্ছা জি। শালিকা, তো আপনি আমাকে মিথ্যে বলে এখানে নিয়ে এসেছেন তাই না? দিয়া, ভাইয়া আমার কোন দোষ নেই। সবই আইরাতের প্ল্যান ছিল। আইরাত, হি, কি করব, সারপ্রাইজ যে দেওয়ার ছিল। আব্রাহাম, এত বড় সারপ্রাইজ দিবে জীবনে ভাবিনি। পুরো 440 ভোল্টের ঝটকা খেয়েছি আমি। আইরাত, হুমম। আব্রাহাম, কিন্তু তুমি? আইরাত, সরি। আসলে আমি হসপিটালে গিয়েছিলাম, সেখানে চেক আপ করাই। আপনাকে জানালে তো অযথা হাইপার হয়ে যেতেন, তাই আর বলিনি। আর আজ রিপোর্ট এসেছিল, বাসায় দিয়ে গেছে। এখন শিওর হলাম। আব্রাহাম আইরাতকে জড়িয়ে ধরে। বাড়ির সবাইকে জানানো হয় এই মহা খুশির সংবাদ। সবাই বেশ খুশি। শুরু হয় আইরাতের কেয়ারিং। কখন কি লাগছে না লাগছে সব খেয়াল রাখে। তার কোন কিছুর অভাব নেই। আব্রাহাম এটা ওটা হাজারো অজুহাত দিয়ে অফিসে যায় না। আর গেলেও কয়েক ঘন্টা পরই এসে পড়ে। আর এটাই তো স্বাভাবিক, তাই না? একজন গর্ভবতী নারী তার এই সময়ে নিজের স্বামীকেই তো সবসময় নিজের পাশে চায়, নিজের কাছে চায়। শুধু 1.5 মাস হয়েছে আইরাতের প্রেগনেন্সির সময়, এখনই কত কিছু। একটা মুহূর্তের জন্য আব্রাহাম তার আইরাতকে একা ছাড়ে না। চলবে। হ্যালো কলিজার বন্ধুরা, গল্পটি কেমন হলো একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালোবাসা দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই গল্পের অংশ পরের গল্পতে পেয়ে যাবেন। ধন্যবাদ।